আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটি ক্লাস দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস ক্লাস। তার আগে আরও দুটি ক্লাস নিয়েছি, আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখে নিয়েছো। যদি না দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে দেখে নাও। আর শিক্ষার্থীরা, রাইট ফ্রম ভার্ব তোমাদের জন্য অনেকাংশে কঠিন লাগে, বা এটা অনেকেই আন্দাজি দাগিয়ে দাও বা আন্দাজি লেখো। তো আজকের ক্লাসটি দেখলে মোটামুটি একটু আত্মবিশ্বাস ফিরে পাবে আশা করি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবা, যেন ক্লাস ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা। তো এটি তোমাদের যে লেকচার বই, সেই বইটি থেকেই নেওয়া। তো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এর জন্য আমি এটি আলোচনা করি তোমাদের সাথে। তো দেখো, আসলে আমরা রাইট ফ্রম আ ভার্ব মানে কি, ভার্বের সঠিক রূপ, কোন ভার্বটা কোথায় বসবে, কিভাবে বসবে, কোন সাবজেক্টের পরে ভার্বের কোন রূপটা বসবে, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেহেতু রাইট ফ্রম ভার্বের এই টপিকটি অনেক বড় টপিক, আমরা এটাকে চেষ্টা করব যতটুকু কৌশলী হওয়া যায়। তার আগে তোমরা অবশ্যই টেন্সের যে 12টি টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টেন্সগুলো টোটাল 12টি স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। জানলে আমাদের এখান থেকে 12টি রুলস মুখস্থ হয়ে যাবে, এবং ওখান থেকে ওই রুলসগুলোর আলোকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে, আমরা অনায়াসে আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা শুরু করি। টুডেই, আজ, উই বি এ ফ্রি নেশন। তো আমরা যদি কখনো বি পাই, আসলে বি ভার্ব, তো বি ভার্ব কয়টি? 5টি। এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি বর্তমান কাল বোঝায় তাহলে এম ইজ আর, আর অতীতকাল বোঝালে ওয়াজ ওয়ার। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি টুডেই, আজ, মানে বর্তমান কালের কথাই বলা হচ্ছে, তাহলে আমরা এখানে এম ইজ আর বসাবো। এম তো সাবজেক্ট আইয়ের জন্য বসে, তো এখানে যেহেতু আই নাই, তাহলে বুঝলাম এম বসবে না। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসার কথা, যেহেতু উই একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে? আর বসবে। আমরা বসাবো টুডে উই আর এ ফ্রি নেশন, আজ আমরা একটি স্বাধীন জাতি। বর্তমান কাল বুঝাইছে বলেই আমরা কিন্তু এখানে আর বসাবো। আশা করি শিক্ষার্থীরা এইটুকু পর্যন্ত বুঝছো। এরপরে দেখো, উই হ্যাভ টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। আচ্ছা, স্বাধীনতা কি এখন অর্জন করছি, না আরও আগে অর্জন করছি? অবশ্যই আমরা অতীতে আমরা স্বাধীনতা অর্জন করছি। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে অতীতকালের একটা ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকে ফার্স্ট টেন্সে নিব। কি নিব? উই হ্যাভ, হ্যাভ তো হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাকে আমরা কি করব? হ্যাড করে দিব। যদি আমরা হ্যাভটাকে হ্যাড করতে পারি, তাহলেই আমার আনসার কিন্তু হয়ে গেছে। আনসার কি হবে? উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল, হ্যাড টু, অতীতকালে। ওকে। আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের এই যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ টেক প্লেস ইন 1971, এটা হয়েছিল 1971 সালে। তাহলে এটা অতীতকালে হয়েছিল, তো টেকের অতীতকাল বা ফার্স্ট ফর্ম হচ্ছে টুক। আমরা এখানে কি বসাবো? টুক। তাহলে আমাদের আনসারটা কিন্তু হয়ে গেছে। শিক্ষার্থীরা, আশা করি বুঝছো। আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি ফার্স্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ সেন্টেন্সের দিকে তাকাইতে হবে। ওকে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের সকল স্তরের মানুষ কাম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল। আচ্ছা, এখন এগিয়ে এসেছে না অতীতকালে এগিয়ে এসেছিল? মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন সেটা অতীতকাল ছিল, আর তখনই তারা এগিয়ে এসেছিল। তাহলে কাম হয়ে যাবে কেম, ওকে, কাম হয়ে যাবে কেম। এরপরে আসি, অ্যান্ড গট ইনভলভড ইন দ্য ওয়ার, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তারা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, পরোক্ষ বা পরোক্ষহীন বা গোপনীয়ভাবে তারা কি মুক্তিযুদ্ধে ইনভলভড, অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এবার একটু দেখি গট। এই গটের পরে গট, টু বি, হ্যাভিং,
এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে ইনভলভের 3 নাম্বার ফর্ম হবে ইনভলভড। কেন এখানে ইনভলভড হলো? কারণ গট থাকলে পরবর্তী ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তাহলে গটের খাতিরে আমরা 3 নাম্বার ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা এখানে লিখব। দে ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটলফিল্ড শোয়িং দেয়ার ব্যাগস। তারা তাদের সাহসিকতা দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। তো এখানে শোয়িং আইএনজি কেন হলো? আসলে যুদ্ধক্ষেত্রে যখন কেউ থাকে, বা আমরা এইভাবে কল্পনা করতে পারি কোনো কাজ চলমান ছিল তখন, এই সময় তারা পালিয়ে যাননি, মানে কাজ চলমান অবস্থায়। এই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, শোয়িং দেয়ার ব্যাগস। রেদার অল অফ দ্যাম, বরং সকল মানুষ, কন্ট্রিবিউট মাস টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জনে প্রত্যেক মানুষই অবদান রেখেছিল। তো অবদানটা হচ্ছে ব্যাপক সংখ্যক অবদান। তো এখানে একটু দেখি, রেদার অল অফ দ্যাম, অবদান কি এখন রাখে না অতীতে রেখেছিল? অতীতে। তাহলে কন্ট্রিবিউটের সাথে ইডি যুক্ত হবে, কন্ট্রিবিউটেড। এবার ফার্স্ট টেন্সে আমরা এটা লিখে দিয়েছি। এরপরে টু এর পরে প্রিপজিশন অনলি টু থাকলে টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। তাহলে অ্যাসিভ এখানে ঠিক আছে, অ্যাসিভের অ্যাসিভই হবে। তো আমি আরেকবার একটু রিপিট করি, আমরা এখানে সাবজেক্ট ফ্লুরাল থাকার কারণে আমরা এখানে আর লিখেছি, যেহেতু বর্তমান কালের কথা বলা হচ্ছে। এরপরে আমরা অতীতকালের কথার ক্ষেত্রে উই হ্যাভের জায়গায় হ্যাড টু লিখেছি, কারণ অতীতে আমরা অনেক যন্ত্রণা স্বীকার করেই কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। আর আমাদের যে স্বাধীনতাটা সেটা 1971 সালেই কি অর্জিত হয়েছিল, তো এখানে বা সংগঠিত হয়েছিল। এখনো আমরা সেটার জন্য টেক থেকে টুক লিখেছি। এরপরে এখানে আমরা সবাই এগিয়ে এসেছিল, এই জন্য কাম থেকে কেম লিখেছি, অতীতের কালের কথা। তো শিক্ষার্থীরা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে বর্তমানকালে বলছে না অতীতকালে বলছে। বর্তমানকালে বললে আমাদেরকে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, আর অতীতকালে বললে অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে। তো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাক। ইনশাল্লাহ ছোট ছোট ভিডিও করে তোমাদেরকে প্র্যাকটিস করতে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।